হাসিনাকে গ্রেফতার রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। জানাবো, বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, বিপাকে বাংলাদেশ, আদানির সঙ্গে বিদ্যুতের অসম চুক্তি, যত হিসাব নিকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনাকে গ্রেফতার রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেফতার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। আসিফ নজরুল আরও বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীনতামূলক মামলা, কোনোভাবেই এটা রিট হওয়ার কোনো কারণ নেই। এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যাচার চালানোর উপায় হিসেবে এই মামলাটা করেছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দলের বিচারের বিষয়ে তদন্ত শুরু করিনি, যদিও আমাদের কাছে অভিযোগ এসেছে। ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টা পাচ্ছি। যেমন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুবলীগ, ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি আছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ আমরা ক্রমাগত পাচ্ছি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, দল হিসেবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলেও ব্যক্তি পর্যায়ের তদন্তের ক্ষেত্রেই আমরা তাদের দলের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি। আমরা আগে আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই। যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে, তখনই আমরা কাজ শুরু করব। তিনি আরও বলেন, যেহেতু প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসেবে সরকার যখনই বলবেন, তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা নেই, সমস্যা নেই। আমাদের তদন্ত প্যারালালি চলছে, যদিও আলাদাভাবে আমরা দল হিসেবে বিচারের জন্য তদন্ত রিপোর্টটা সেভাবে করছি না, এখন শুধু ব্যক্তি পর্যায়ে আছে। বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বললেন রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভী বলেন, আজকে অহংকার করেন আপনারা, কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি। আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি। রিজভী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। চিকিৎসকরা রাতের পর রাত জেগে চিকিৎসা করেছে, ময়না তদন্ত করেছে। আমরা হাসপাতাল ঘুরে ঘুরে তাদেরকে দেখতে গিয়েছি। আপনার কয়জন হাসপাতালে গিয়েছেন? আর আজকে অহংকার করেন, কথা বলতে চান না। আমরা আপনাদের চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোসর। বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব ও যুগ্ম সচিব হচ্ছেন, উপদেষ্টার পদে আছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন স্বাধীনতার পরে, সব দল নিষিদ্ধ করেছেন, গণতন্ত্রের হত্যা হয়েছে তার হাত ধরে। এর আগে 60-এর দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন। মানুষ তাকে বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল, কিন্তু তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি তিনি।
আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে, কিন্তু স্বাধীনতার যুদ্ধে তার কোনো ভূমিকা নেই। স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন অদম্য সৈনিক জিয়াউর রহমান। রিজভী বলেন, দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আমরা দেখলাম তাদের হাত দিয়ে হত্যা, খুন ও গুম হয়েছে। 1975 সালের 15 আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, 7 নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন। আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন, আমি একটা সংবাদ দেখেছি, সেটা ধরেই বলছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছে। এতদিন বলেছেন ঠিক আছে, কিন্তু সবকিছু তো একরকম হবে না। আমি মনে করি তার ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, উল্লেখ করে রিজভী বলেন, এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাক ছবি নামিয়েছে, জিয়াউর রহমান তুলেছেন। ইতিহাস বিচার করবে, সেই বিচারের ভার জনগণের। আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। বিপাকে বাংলাদেশ, আদানির সঙ্গে বিদ্যুতের অসম চুক্তি, যত হিসাব নিকাশ। ভারতের আদানি গ্রুপের $85 কোটি বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে বাংলাদেশের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই বকেয়া আদায়ে নভেম্বরের শুরু থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে আদানি। তবে এই কার্যক্রমকে শুধুই বকেয়া আদায়ের পদক্ষেপ হিসেবে দেখতে নারাজ বিশ্লেষকরা। তারা বলছেন, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে। রেল ও সড়কে ভারতীয় ঋণ ও উদ্যোগে চলমান একাধিক প্রকল্পের কাজ আটকে আছে। প্রতিবেশী দেশটির ব্যবসায়ীরা গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। সাধারণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে। আদানির বিদ্যুৎ কমানোর সেই ধারাবাহিকতারই অংশ হতে পারে, কারণ গ্রুপটি ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর নরেন্দ্র মোদীর পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করেছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য পর্যালোচনা করেও বিশ্লেষকদের মতামতের সত্যতা মেলে। আদানির বকেয়ার প্রায় পুরোটাই আগের সরকারের আমলের। গত জুলাই পর্যন্ত আদানির পাওনা ছিল $80 কোটি। তখন এভাবে সরবরাহ কমানো হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দেওয়ার পরিমাণ বেড়েছে। গত অক্টোবর আদানিকে বাংলাদেশ দিয়েছে $9 কোটি, যা গত কয়েক মাসের সর্বোচ্চ। তারপরও কমানো হয়েছে বিদ্যুৎ সরবরাহ। অসম চুক্তির ফাঁদে বাংলাদেশ। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশ সফরের সময় তার ঘনিষ্ঠ 2 ব্যবসায়ী রিলায়েন্স ও আদানির জন্য বিদ্যুৎ ব্যবসায় বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। মোদীর সফরের 2 মাসের মাথায় আদানি পাওয়ারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রাথমিকভাবে বাংলাদেশের ভেতরেই একটি বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব ছিল আদানির। তবে সমঝোতার 2 বছর পর 2017 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় 1498 মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে ছিল অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত আছে যেগুলোর কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তে নিয়ে যাবে আদানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ 3 মাস পর পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে পারে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয়, তাহলে ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর সঙ্গে এমন কোনো শর্ত নেই। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই 34% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। কম বিদ্যুৎ নিলে 34% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার করা হতো তার দাম ও কয়লা পরিবহন খরচের অর্থ দিতে হতো। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিমাণ ক্যাপাসিটি পেমেন্ট বেশি ধরা হয়েছে। আদানির সঙ্গে চুক্তিতে কয়লার সিস্টেম লস ধরা হয়েছে 1.10%। দেশের অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে এমন বিধান নেই। দেরিতে বিল পরিশোধের জন্য বছরে 15% সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে নেই। গত অর্থ বছর আদানির কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনা হয়েছে প্রায় 816,67,77,000 ইউনিট। এই বিদ্যুৎ উৎপাদনে গড় ক্যাপাসিটি চার্জ পড়েছে $6.60 এবং রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচ $1। জ্বালানি খরচ প্রতি ইউনিটের জন্য $7.54, অর্থাৎ আদানির বিদ্যুৎ কেনায় গড়ে ব্যয় হয়েছে $15.14।
চুক্তিতে অসম সুবিধার জন্য আদানির O&M ব্যয়ও অন্য কয়লাভিত্তিক কেন্দ্রের চেয়ে বেশি দিতে হচ্ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, আদানির চুক্তির সবখানেই বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে। এই চুক্তি বাতিল করতে হবে। কয়লায় গচ্চা ৩,০০০ কোটি। রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির কয়লার দাম বেশি, মানও খারাপ। অন্য বিদ্যুৎ কেন্দ্রের কয়লা কেনায় সর্বোচ্চ 40% ছাড় মিললেও আদানি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তা পাচ্ছে না পিডিবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।